नमस्कार, আমি নয়ন রায়। 3রা মার্চ, 4ঠা মার্চ, 5ই মার্চ, 6ই মার্চ, 7ই মার্চ, 8ই মার্চ বঙ্গ রাজনীতি উত্তপ্ত হয়েছে। কারণ 26,000 শিক্ষকের চাকরি, শিক্ষক অশিক্ষকের চাকরি সুপ্রিম কোর্ট বাতিল করেছে। যদিও সংখ্যাটা হচ্ছে 25,752, একমাত্র সোমা দাসের চাকরি বহাল রেখেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরিপ্রেক্ষিতে। এই বিষয়ে আলোচনা করবো। আজ মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যোগ্য অযোগ্যদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। কি বৈঠকে বলেছেন, তার ব্যাখ্যা কি, রাস্তা কি, এগুলো নিয়ে আলোচনা হবে। আমার সঙ্গে রয়েছেন পূর্ব বর্ধমান জেলার বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক দেবজ্যোতি সিংহ রায়। দেবজ্যোতি, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি যোগ্য অযোগ্যদের তিনি ডেকেছিলেন। তিনি বলেছেন যে যারা যোগ্য, যাদের মেধা আছে, মেরিট আছে, তিনি সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটা দেখবেন, তারপর তিনি বলেছেন চাকরি বঞ্চিত হবে না, চাকরি দেবেন। আমার প্রশ্ন দেবজিৎ বাবু, এই 26,000 চাকরি প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, এখানে মুখ্যমন্ত্রী চাকরিটা কিভাবে দেবেন রাস্তাটার উপর? আমার তো মনে হয় আগে যিনি মানে যোগ্য অযোগ্য বাছাই করবেন বলে ডেকেছেন, তিনি আগে যোগ্য কিনা, তিনি ওই সাংবিধানিক পদে বসার যোগ্য কিনা সেটা আগে বিচার করা উচিত। কারণ হচ্ছে আজকে দেখুন, আজকে পশ্চিমবঙ্গে আমরা হচ্ছে গণতন্ত্রের ফোর্থ পিলার বলা যেতে পারে। আপনারা আমাদের ক্যামেরার দৃষ্টি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আজকে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার নেই। পুলিশ তোলাবাজিতে ব্যস্ত, কে বালির টাকা তুলছে, কে কয়লা টাকা তুলছে, কে গরুর টাকা তুলছে, এসব করছে। পুলিশ বলে পশ্চিমবঙ্গে কোনো জিনিস নেই। আজকে যারা সাধারণ মানুষকে প্রোটেকশন দেবে সেই পুলিশ তন্ত্ররা আজকে পুরোপুরি একদম পদলেহনকারী হয়ে গেছে। আজকে কোনো সরকারি দপ্তর, কোনো সরকারি আমলা মানে কোরাপশন ছাড়া তার গায়ে কিছু নেই। আজকে যুব সমাজ, পশ্চিমবঙ্গের যুব সমাজ বিশেষ করে, তারা বিশেষভাবে বঞ্চিত। কৃষক বিশেষভাবে বঞ্চিত, শ্রমিক বিশেষভাবে বঞ্চিত। তাহলে সমাজে কোন অংশটা বাকি থাকলো? সমাজে কোন অংশটা বাকি থাকলো? উনি যে সংবিধানের শপথ নিয়ে আজকে উনি এই তৃতীয়বারের টার্মে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, কোথায় গেল সেই সমস্ত প্রতিশ্রুতি? 2011 সালে যখন উনি সরকারে এসেছিলেন, সিপিএম গভর্নমেন্টকে সরিয়ে একটা আন্দোলনের মাধ্যমে, সকল আন্দোলনের মাধ্যমে বলা যেতে পারে, আজকে দিনে দাঁড়িয়ে আমরা সকল আন্দোলনই বলতে পারি সেটা। তো সেই ক্ষেত্রে আগে উনি যোগ্য কিনা, এই যে শিক্ষকদের উনি কে যোগ্য কে অযোগ্য ফলো করেছেন, আজকে উনি যোগ্য কিনা আগে দেখতে হবে না। আজকে মঞ্চে সাহিত্যিক, আমি তাকে নমস্কার জানিয়ে বলছি, আবুল বাসার, তার লেখা আমি পড়েছি, আমার তার প্রতি শ্রদ্ধা রয়েছে। আপনি আমাকে বলুন, আজকে যোগ্য অযোগ্যদের যে কথা তিনি শুনছিলেন, সেখানে সাহিত্যিকের কি ভূমিকা ছিল? এগুলো শুনুন, এগুলো পশ্চিমবঙ্গের মানুষ বোঝে, আমরাও বুঝি। এগুলো হচ্ছে আই ওয়াশ। আজকে এই যতগুলো শিক্ষকদের এই যে আজকে যে পুরো প্যানেলে বাদ হয়ে গেল, এটা তো হওয়ারই ছিল। জাস্টিস গাঙ্গুলি তো বলেই দিয়েছিলেন, এবং উনি সেই রায়কে চ্যালেঞ্জ করে উনি সুপ্রিম কোর্টে গেছিলেন। কি হলো? আপনার আমার সাধারণ মানুষের করের টাকা দিয়ে সেই টাকাগুলো নস্বাত হলো, এবং সেই যা ভার্ডিক্ট হাইকোর্ট দিয়েছিল সেই ভার্ডিক্ট দিল সুপ্রিম। আচ্ছা, উনি বলছেন যে আমি ভার্ডিক্টটা দেখবো, কোথায় ফাঁক ফোকর আছে দেখবো, আমি লিস্ট চাইবো। তাহলে উনি কি? ওনার প্রথম কথা হচ্ছে ওনার কোনো যোগ্যতাই নেই। এই অন রেকর্ড আমাকে বলছি, ওনার কোনো যোগ্যতা নেই ওই ভার্ডিক্ট টাকা। উনি এই এতগুলো ছেলে মেয়ের, এতগুলো পরিবারের, এবং শুধুমাত্র পরিবার নয়, কারো হয়তো দেখা যাচ্ছে ব্যাংকে ইএমআই আছে, কারো হয়তো দেখা যাচ্ছে যে কারোর বয়স্ক বাবা মা আছে, তার হয়তো হার্টের চিকিৎসা হচ্ছে, তার ছেলে মেয়ে পড়াশোনা করছে। তাহলে সেই পরিবারগুলো আজ কোথায় যাবে? না, তাহলে দেখছি 41 পাতার রায়টা তার দলের যারা লিগ্যাল ব্যাটেল যুদ্ধটা করেন তাদের কাছে ছিল, তাহলে মুখ্যমন্ত্রীর কাছে ছিল না? অবশ্যই ছিল, সবাই কাছে ছিল, এবং মুখ্যমন্ত্রীর কাছে ছিল। এবং তারা, ওনার আশেপাশে যে সমস্ত পারিষদরা আছেন না, ওনাদের কোনো কথা চলে না। ওই দলে একটাই হচ্ছে পোস্ট, আর বাকি যেসব ওনার পাশে থাকে না, যে বলেন আজ সাহিত্যিক আব্দুল বাসার, ও সব ওনার পদলেনকারী। এক সময় ছবি একজন বিখ্যাত চিত্রকার, তার নাম করছি না, উনি যখন এলমন্ত্রী তাকে গোল পাস দিয়েছিলেন, কার কথা বলছি আমিও নাম করছি না, গোল পাস দিয়েছিলেন। উনি ভালোবাসেন ওনার পাশে এরকম সাহিত্যিক, চিত্রকার, এরকম ভাস্কর্যবিদ, এরকম কিছু মানে স্টলওয়ার্ড পার্সন ওনার পাশে থাকবে। হ্যাঁ, ম্যাডাম করবেন, ওনার পার্ষদরা ওনাকে ঘিরে থাকবে, এটা উনি পছন্দ করেন না। আমি সাহিত্যিকের নাম এ কারণে করলাম, তিনি ছিলেন বলে তিনি বেশ কিছু কথা বলছিলেন, কবিতা আবৃত্তির কথা বলছিলেন। হ্যাঁ, ওইসব বলে দেবজিৎবাবু, জীবনটা কখনো কবিতা আবৃত্তি উপন্যাসে নয়, জীবনটা হচ্ছে একটা সরল লেখা, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে, যা পরিবারকে সমৃদ্ধ করে। তাহলে আমার স্পেসিফিক প্রশ্ন হচ্ছে,
হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যখন সিদ্ধান্ত দিল তখন এসএসসি কে বলেছিল আপনারা কাপড় আর চাল বেচে দিন। দেবাংশু বসাক বিচারপতি এবং যে ম্যাডাম শম্পা ম্যাডাম ছিলেন ডিভিশন, এখন তো বলছেন, এখনো তো জাস্টিস গাঙ্গুলি এখন ওই পদে নেই হয়তো, কিন্তু উনি এখন আমার দলের এমপি রয়েছেন, উনি তো এখনো বলছেন ভাই ওনার তো কোনো ইগো নেই, ওনার এতখানি ইগো, উনি তো বলছেন যে আমি এখনো বেঁচে দিতে পারবো। তাহলে ওনার তো আজকে যখন এই উনি ডাকবেনই যখন মনে করেছেন, তা আজকে তো উনি করতে পারতেন না, ওনাকে জাস্টিস গাঙ্গুলিকে ডাকতে পারতেন। গাঙ্গুলি বলেছেন, হ্যাঁ কোন গাঙ্গুলি কোন আছে এমপি হয়েছে বলেছেন কি উনি উনি ওনার আইএস আইপিএস দের ওনার চিফ সেক্রেটারিদের তুইতকারি করে, ওনার কাছে কি সম্মান আশা করা যায়? ওনার চিফ সেক্রেটারি তুইতকারি করে। আবার এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে যদি বামেরা নেই তবু প্রশ্নটা করছি, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বলেছেন যে সুপারিশ করবেন নোবেল পুরস্কার দেওয়ার জন্য। তাহলে এই লিগ্যাল ব্যাটেলের ক্ষেত্রে কপিল সিব্বল ছিলেন, লিগ্যাল ব্যাটেলে অভিষেক মনু সিংকে ছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন, হাইকোর্ট থেকে চলে গেল সুপ্রিম কোর্ট, তখন প্রধান বিচারপতি মিস্টার চন্দ্রচূড় তিনিও বললেন চাল ও কাপড় বেচে দিন। উনি দেখুন উনি সবসময় উনি, আমি তো বলে থাকি যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যিনি শাসক দলের আজকে মুখ্যমন্ত্রী, উনি ছিলেন গত যে সরকার ছিল সিপিএম সরকার, সেই সিপিএম সরকারের উনি প্রথম সারির মেধাবী ছাত্রী ছিলেন। উনি যখনই কোন রকম মানে এক একটা ইস্যুতে উনি যখন কোণঠাসা হয়ে যান, এক একটা ইস্যুতে উনি ধরাশায়ী হয়ে যান আমাদের দ্বারা তোলা কোনো ইস্যুতে, তখন উনি সিপিএম এর শরণাপন্ন হন। এটা তো প্রকাশ্য সত্য। না, আপনি এটা প্রকাশ্য সত্য, সেটা উনি গেছেন। না উনি নোবেল পুরস্কারের কথা বলছেন, সেই জন্য উনি নোবেল পুরস্কারের কথা বলছেন। আচ্ছা আপনি আমায় বলুন, ঘটি আমি যেটা প্রায় বলছি কথাটা, ঘটি চাটি বাটি সোনা গয়না বন্ধক দিয়ে, জমি বন্ধক দিয়ে যারা অযোগ্যদের কথাই বলছি, যারা চাকরিটা পেতে সাহায্য করেছিল, যে নেতা মন্ত্রী কাতা হোক তাদেরকে টাকা দিয়েছিল এক। নাম্বার 2, যারা যোগ্য ছিল, যাদের মেধা ছিল, যাদের মার্কস ছিল, তারা চাকরিটা পেয়েছিল। কিন্তু এই যোগ্য অযোগ্যদের তালিকার মধ্যে কার্যত গোটাটাই বাতিল হলো। এই অ্যাকাউন্টেবিলিটি একমাত্র ওনার, এবং উনি চেয়েছিলেন বলেই হয়েছিল। তখন যদি কিছু পার্সনকে তাদেরকে যদি বাদ দিয়ে সাইড করে দিয়ে পুরো প্যানেলটাকে এগোতো, তাহলে এতগুলো লোকে আজকে চাকরি হারা হতো না। এসএসসির ভূমিকা কি? এসএসসি এর অ্যাকাউন্টেবিলিটি এই প্রশ্ন তো সবাই করছে। ইউনিটি, এবং সেখানে তো উনি ওনার লোকেদের বসিয়ে, ইস্তাবেদারি লোকদের বসিয়ে রেখেছেন। তো আজকে বলুন না যে কোন রাজ্যে, আজকে ভারতবর্ষে এতগুলো রাজ্য আছে, অঙ্গরাজ্য আছে, কোন অঙ্গরাজ্যে গোটা শিক্ষা দপ্তর জেলে আছে? কোন অঙ্গরাজ্যের? এটা তো শুধু এসএসসি হলো, এরপর হচ্ছে প্রাইমারির আছে, তারপর হচ্ছে খাদ্য কেলেঙ্কারি ওখানে আছে, তারপর হচ্ছে বন দপ্তরে আছে। প্রত্যেকটা দপ্তর সরকারের এমনি মানে নট এ সিঙ্গেল অন কোনো দপ্তর নেই যে যেখানে দুর্নীতি নেই, যেখানে কোনো ঘোটালা নেই, ওনার যাওয়া নাই। তাহলে পশ্চিমবঙ্গের কি অবস্থা? এবারে আমরা প্রথমেই আমি বললাম যে আপনারা হচ্ছেন গণতন্ত্রের চতুর্থ পিলার। আপনাদের সাংবাদিকতার চোখ দিয়ে, আপনাদের ক্যামেরা লেন্স দিয়ে আপনার সমাজকে দেখছেন। আপনারা বিচার করুন যে আজকে যে সরকার মানুষের মানে ন্যূনতম যে সমস্ত অধিকার, সেই সমস্ত অধিকার দিতে ব্যর্থ হয়, বেঁচে থাকার অধিকার দিতে ব্যর্থ হয়, চাকরি হয়ে লোকে চাকরি হয় না, চাকরি হয়ে চাকরি বাতিল হয়ে যাচ্ছে। কি না উনি দুর্নীতি করছেন বলে? ওনার দলের কিছু ওনার দলের যিনি শিক্ষামন্ত্রী তিনি বলেছেন তো যে আমার ফেসবুকে যারা ঘুরে বেরিয়েছে, আমার সঙ্গে যারা দেয়াল লিখেছে, আমার সঙ্গে যারা মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া বলেছে, তাদের আমাকে চাকরি দিতে হবে, আমার সামাজিক দায়বদ্ধতা, একথা বলেছেন। এই দায়বদ্ধতার কথা মাথায় রেখে আজকে তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কোট আনকোট বলছি, তিনি বলেছেন যে কোনো যোগ্য প্রার্থীর চাকরি আমি খেতে দেবো না, আমি রাস্তা বার করে দেবো, যেহেতু 26শে বিধানসভা নির্বাচনটা আছে। কারণ অনেক ছেলে মেয়ে মঞ্চে দাঁড়িয়ে কাঁদছিল, বাইরে কাঁদছিল, পুলিশের কাছে লাঠিপেটও তারা খেয়েছে। দেখুন উনি ভালোভাবে জানেন যে এই যে প্যানেল এবং এর মধ্যে ওনার দলের এরকম ক্যাডার, ওনার এরকম তাবেদার অনেক লোক আছে, তারাও টাকা দিয়ে, ওনার দলের লোক কিন্তু তবু টাকা দিতে হয়েছে, টাকা দিয়ে চাকরি হয়েছে। তারা তো চেপে যাচ্ছে ওনাকে, তারা যার মাধ্যমে টাকা দিয়েছে, যার মাধ্যমে করছে। এই তো আমাদের এখানকার যিনি বর্তমানে তখনকার ওই পার্থ চট্টোপাধ্যায় টাকা তোলার যিনি সোর্স ছিলেন, যার মাধ্যমে টাকা যেত, চাকরি হতো, সে তো বলে দিয়েছে আমাকে তোমরা টাকা দিয়েছো, আমি তোমাদের চাকরি দিয়েছিলাম, তোমরা চাকরি তোমাদের দায়। আমি তার নামটা নিলাম না, আমিও নিচ্ছি, আমি জানি না। তাহলে আপনি বলুন না, এটা পুরো চেন সিস্টেমের কাজ হয়েছে। আপনি বলুন, আপনি দেখুন ওএমআর সিট পাওয়া গেল না, যেটাই কোর্ট যেটাই চাইছে তদন্তের স্বার্থে বা ওই ছেলেগুলোর চাকরির স্বার্থে যেটাই চাইছে সেটাই নেই। আচ্ছা নাইসা কোম্পানিকে দেওয়া হবে, যে নাইসা কোম্পানিকে মুম্বাইতে একটি ব্ল্যাক লিস্টেড করা হলো, সেই নাইসা কোম্পানি আরেকটি কোম্পানিকে দিল কাজ করার জন্য। তাহলে এই যে আমি দেখছিলাম প্রাক্তন সাংসদ রাজ্যসভার আমাদের বর্ধমান জেলার ডিএম ছিল জওহর সরকার, তিনিও বলছেন যে এই গোটা ঘটনার প্রক্রিয়াটা পিছনে প্রশাসনিক প্রধান তিনি জানতেন না। এটা হতে পারে না। তো এটা আমি বলছি না, এটা প্রাক্তন, এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। আমরা প্রথম দিন থেকে বলছি এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, প্রতিষ্ঠানগতভাবে এটা ঘটানো হয়েছে। এবং এখানে সমস্ত সরকারের নেতা মন্ত্রী থেকে আরম্ভ করে এমনকি উনিও পর্যন্ত জানতেন যে এই হচ্ছে, উনি জানতেন না
পার্থ চট্টোপাধ্যায় যখন কেন ওনার দলেরই তখন যিনি মুখপাত্র তিনি বলছেন তো ক্যামেরার সামনে বলেছেন যে তখন সবাই দলের একদম হাইকমান্ড পর্যন্ত জানতো যে পার্থ চট্টোপাধ্যায় টাকা তুলছে এই এসএসসির নামে এই কলেজগুলো থেকে টাকা তুলছে এটা জানতো তবু কোনো ব্যবস্থা নেননি। ঠিক বলেছেন তো একটি বৃহত্তর সংবাদ মাধ্যমে ইন্টারভিউর সময় আমি সেই সাংবাদিককে শ্রদ্ধা করি, আমি তাকেও শ্রদ্ধা করি তার সাংবাদিকতার দিক থেকে। তিনি বলেছেন আমি যখন জেলে ছিলাম তখন তার কাছে চিরকুট গেছে এবং একথা বলেছেন যে এখনো সে ক্যাবিনেটে তিনি মন্ত্রী রয়েছে, এখন তিনি মুখপাত্র, তিনি অভিযোগ করছেন এই গোটা ঘটনা পরিপ্রেক্ষিতে যখন তিনি হেফাজতে ছিলেন তখনই ঘটনা ঘটেছে। ঘটেছে তো আজকে দেখুন, আজকে পার্থ চট্টোপাধ্যায়কে কিছু না বলা, তাকে কোনো রকম উনি যে টাকা তুলছেন বা মার্কেট থেকে এরকম টাকার বিনিময়ে চাকরি দিচ্ছেন সমস্ত খবর ছিল মাননীয়ের কাছে, তা সত্ত্বেও ওনার বিরুদ্ধে এগেনস্টে কোনো বিয়ে নেই। পরে ওনাকে শিক্ষা দপ্তর থেকে সই দেওয়া হয়েছিল, কিন্তু তার আগে তো এগুলো ঘটে গেছে, তখন তো সই দিয়ে কোনো লাভ নেই, তার আগে এগুলো ঘটে গেছে। তা ঘটে দেওয়ার পর উনি জানেন যে এই টাকা কিন্তু ওই টাকায়, এই যে বান্ধবী ফ্ল্যাট থেকে এই যে ইয়ে থেকে টাকা পেয়েছিল কোন টাকা, এই এসএসসি টাকা 50 কোটি টাকার মতো। তবে দেবজিৎ বাবু কৃষকের কান্না আমরা বারবার করে দেখেছি, ভারতবর্ষ দেখেছি, পশ্চিমবঙ্গ দেখেছি। কালোবাজারি সারের ক্ষেত্রে বিভিন্ন সময় আন্দোলন আপনারা করেন, সবাই করেন। এখন যেহেতু আপনার সত্তায় রয়েছেন, শ্রমজীবী মানুষের অধিকারের প্রশ্নে লড়াই চলে, একে অসংগঠিত ক্ষেত্রে লড়াই চলছে তাদের জীবন বেঁচে থাকার ক্ষেত্রে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ছেলে মেয়েগুলো যোগ্য মেধা, যারা কান্নাকাটি বলছিলেন, সত্যি খুব পেনফুল, যেটা আমারও ব্যথা দেয়, আপনাকেও ব্যথা দেয়, তারা বলছে আমরা এলাকায় ফিরে যাচ্ছি, আমাদেরকে চোর বলছে। হ্যাঁ, চোর বলবে তো। তাহলে এই কলঙ্কের বোঝা, এই কলঙ্কের দায় কার ঘাড়ে বর্তা হবে? এই প্রশ্ন ওনার ঘাড়ে বর্তা হবে, ওনাকে নিতে হবে দায়। আজকে যে এই এতগুলো মানে ছাত্রছাত্রী তারা তাদের মেধার ভিত্তিতে, আমি বলছি না যে সবাই টাকা দিয়ে পেয়েছে, কিন্তু কিছুজন তো ফেস ছিল, কিন্তু তাদেরও আজকে ওই স্টিগমা লেগে গেল, তাদের গায়ে ওই স্টিগমা লেগে গেল যে এটা টাকা দিয়ে চাকরি করেছে, সমাজের সমস্ত লোক জেনে গেল, তার পরিবারের লোক জেনে গেল, তার রিলেটিভরা জেনে গেল, তার রিলেটিভরা তো জানবে না যে না এটা টাকা দিয়ে পাই। তারা এখন দেখুন যেটা ঘটেছে, যেটা হয়েছে, কোর্টে রায় যেটা দিয়েছে সেটাই সবাই বলবে, এটাই স্বাভাবিক আছে। এবার সেই ক্ষেত্রে দেখতে গেলে ওনাকে এই দায় নিতে হবে, এবং ওনার তো আজকে উচিত ছিল ওই সমস্ত যারা তাদের চাকরি বাতিল হয়েছে তাদেরকে ডেকে বড় জোরে ফোল্ড এন্ড হ্যান্ড, ওনার তো আজকে নৈতিক দায় নিয়ে ওনাদের কাছে আজকে ওনার ক্ষমা চাওয়ার কথা ছিল না, ওনার বক্তব্য ক্ষমা চাওয়ার কথা ছিল আজকে ওনার ক্ষমাটা পরের কথা, ওনার বক্তব্য হচ্ছে যোগ্যতা তিনি ব্যবস্থা করবেন, আর যাদের কিচ্ছু ব্যবস্থা করতে পারবেন না। ওইসব আইওয়াস কথাবার্তা আছে, কোর্টে রায়ে চাকরি গেছে, উনি কি ব্যবস্থা করবেন? এসব তো ফালতু কথাবার্তা। সুপ্রিম কোর্টের উপর উনি আছেন নাকি? উনি কি ভারতবর্ষের সুপ্রিম কোর্টের উপরে আছেন নাকি? উনি চাইছেন কি? উনি তো সবগুলোকে শেষ করে দিয়েছেন, যেগুলো গণতন্ত্রের মানে আওয়াজ তোলে, যেগুলো গণতন্ত্রের কণ্ঠ বেরিয়ে আসে, সেই কণ্ঠগুলিকে উনি রোধ করে দিয়েছেন, গণতান্ত্রিক হত্যা করেছেন। এবং উনি আবার চাইছেন সুসংহতভাবে একমাত্র পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে টিকে রেখেছেন তখন কোর্ট। আমাকে কোর্ট টিকে গেছে, উনি চাইছেন এখন সেই কোর্টটাকেও কিভাবে সেই গণতন্ত্রের আস্থাকে নিভিয়ে দেওয়া যায়, বন্ধ করে দেওয়া যায়, উনি এটা চাইছেন। এটা যদিও রাষ্ট্রসংঘ একের পরে উনি দেখুন ওনার ভাইপো থেকে আরম্ভ করে ওনার প্রত্যেকটা দলের নেতা মন্ত্রীরা কোর্টের বিভিন্ন বিচারপতিদের আক্রমণ করছে, কোর্টের উপর আক্রমণ করছে, কোর্টের বিচারপতিদের নাম ধরে ধরে। এটাকে এখনো বলা যায় কোনো সভ্য সমাজে কোর্টের বিচারপতিদের নাম ধরে ওনার ভাইপো খোলা মঞ্চ থেকে তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছে? কোন সমাজে আমরা বাস করছি এখানে? আসলে খুবই দুঃখজনক তো বটে, বেদনার সঙ্গে বলছি যে রাষ্ট্রপুঞ্জের কোনো কোর্টে যাওয়ার মতো অবস্থায় নেই মুহূর্তে, কারণ যেহেতু ভারতবর্ষের বিষয়, রাষ্ট্রপুঞ্জে আভ্যন্তর নিরাপত্তার প্রশ্নে আমরা যেতে পারি, দেখেওছি। কিন্তু তা আমার প্রশ্নটা হচ্ছে স্পেসিফিক যে জায়গাটা বারবার বলছি, উনি শর্ট আউট, আচ্ছা বলছেন রিভাইজ করবেন, রিভাইজে কিভাবে? উনি রিভাইজ নন, স্পষ্ট কথা শুনুন, উনি এই টোটাল প্রক্রিয়াটাতে একটা বিরাট সামাজিক ইম্প্যাক্ট হয়েছে, এটা উনি নিজেও বুঝতে পারছেন। ওনার যে সমস্ত সাঙ্গ পাঙ্গরা রয়েছে, ওনার পারিষদরা রয়েছে, হ্যাঁ, এবং ওনার যে সমস্ত ফিডব্যাক মেকানিজম রয়েছে, ওনাকে দেওয়া হয় যে ফিডব্যাক, হ্যাঁ, সেই সমস্ত ক্ষেত্র থেকে উনি এটা মানে পরিষ্কার বুঝে গেছে যে এই সামাজিক ইম্প্যাক্টকে বন্ধ করতে গেলে, এই বিরাট একটা সামাজিক ইম্প্যাক্ট হয়েছে এটা, এই ইম্প্যাক্টকে বন্ধ করতে গেলে আমাকে এরকম কিছু তোষণমূলক কিছু, এরকম কিছু আইওয়াস কিছু আমাকে উপস্থাপন না করতে হবে, রাখতে হবে। সেই জন্য উনি রাখছেন। এটাও কিন্তু উনি যে ষড়যন্ত্র করেছেন, এবং আমি বারবার বলছি কিন্তু উনি যে বৃহত্তর ষড়যন্ত্র করেছেন, এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছেন, এটাও কিন্তু তার অংশ। উনি বলুন, ওনার যদি ক্ষমতাকে, আমি নিজে ওনাকে চ্যালেঞ্জ করছি, উনি বলুন যে না এটা 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 প্রাতিষ্ঠানিক দুর্নীতি নয়, আমি কিছু জানতাম না, উনি শ্বেতপত্র প্রকাশ করে বলুন, ক্ষমতা আছে না? হাইকোর্টের পাশে গঙ্গা পেরিয়ে দিল্লি, যমুনা পেরিয়ে লন্ডনের টেমস নদী, সারা পৃথিবীতে গোটা ঘটনা 3রা মার্চ 2025-এর ভার্ডিক্টটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিষয়, যেটা আর্যিকরের ক্ষেত্রে আমরা দেখেছিলাম গোটা পৃথিবীর বাঙালি সমাজ কার্যত নাড়িয়ে দিয়েছিল। এই ঘটনাও সারা পৃথিবীতে যারা বাঙালি অবাঙালি আছেন
বিশেষ করে প্রবাসী বাঙালি আছে, তাদের কাছে এই বার্তাটা নিশ্চয়ই ভালো মেসেজ যাচ্ছে না? না না, উনি তো বাঙালি বাঙালি করেন, বাঙালি সেন্টিমেন্ট নিয়ে উনি করেন, বাংলা পক্ষ চালু করেছেন, ওনার সব পারিষদদের চালু করিয়েছেন। হ্যাঁ, তো উনি আজকে বাঙালির জন্য কোথায়? আজকে বাঙালির কি অবস্থা করেছেন উনি? আজকে বাঙালি নাম শুনলে আমাদের ভারতবর্ষের অন্যান্য স্টেটে বাঙালি নাম শুনে তারা ছিচি করছে। কেন করছে? আজকে যেখানে ছিল বাঙালিরা হচ্ছে ভারতবর্ষকে পথ দেখাতো, এবং ভারতবর্ষের ফ্রিডম মুভমেন্টের সময় 1 থেকে 10 নম্বর প্রথম শ্রেণী যে মানে ইয়ে ছিল, তারা হচ্ছে প্রত্যেকটা বাঙালি ছিল। বেঙ্গল থিংস টুডে, বেঙ্গল থিংস টুডে, হ্যাঁ, দিল্লি থিংস টুমরো, এই কথা বলা হতো। আজকে কি হয়েছে? আপনি ঠিক, আজকে বাঙালি জাতিটার অধঃপতনের মূল হচ্ছে এই। তবে আজকে বাঙালি জাতিটাকে অধঃপতনের দোরগোড়ায় ঠেলে দিয়েছে। তবে এই গণতন্ত্রের 4th পিলারের ভূমিকায় আমি নয়ন রায়, যদি আমি লন্ডনে বেড়াতে যাইনি, কারণ আমি তো সেই তালিকায় নেই, আর আমাকে শাসক দল পছন্দ করে না। ওনার তাবেদার যারা আছে না, তাদেরকে নিয়ে যাবে না? আমি কেন নিয়ে যাবে? আমি তাবেদার নই, কারণ আমি খুব ক্ষুদ্র পিপিলিকা মাত্র। তবে দেবজিৎ খারাপ কাজকে মার্কেটে ভালো বলে যারা চালাবে, ওনার অন্যায়কে মার্কেটে চালাবে না, এটা ভালো হয়েছে, তাদেরকে নিয়ে যাবেন না? এবার তো আপনি আসুন এবার যদি আমি আসি বর্তমান বিশ্ববিদ্যালয় দুর্নীতির ক্ষেত্রে, আপনি ভালো জানেন একই ব্যাপার, তাহলে গোটা একই ব্যাপার, তাহলে পুরো সিস্টেমটাই, আমি তো প্রথমেই বললাম, এগুলো পুরো প্রাতিষ্ঠানিক দুর্নীতির অংশ। আজকে বলুন যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত দুর্নীতি হচ্ছে, একের পর এক দুর্নীতি, যেগুলো হচ্ছে সেগুলো কানাকড়ি ওনার কাছে খবর নেই। আপনি কি নতুন খবর জানেন? ইউআইটি তে ব্যাপক স্ক্যাম, সেই তথ্য ওপেন করবো, অপেক্ষায় থাকুন। অত্যন্ত বেদনার সঙ্গে আপনাকে বলছি যে আমিও মর্মাহত, আপনিও মর্মাহত। একজন সমাজ জীবনের নাগরিক হিসাবে আপনি যেমন পলিটিক্যাল আপনার বেস আছে, আপনি পার্টি করেন, কিন্তু আপনার হিউম্যান বিং কোথা না কোথাও দাঁড়িয়ে দিয়েছে, যেটা আমাকেও নাড়িয়ে দিয়েছে। এই বাংলায় যে ঘটনা ঘটলো, সভ্যতার পক্ষে লজ্জা তো বটেই বটে। যদিও মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে খোলা মঞ্চে বলেছেন যোগ্যদের তিনি চাকরি ফিরিয়ে দেবেন, কিভাবে দেবেন সে রাস্তা তিনি ঠিক করবেন, আর অযোগ্যদের কোন পথে নিয়ে যাবেন সেটাও তিনি ঠিক করবেন। এর মধ্যে যে গোটা ঘটনার যে প্রক্রিয়া, এসএসসি অ্যাকাউন্টেবিলিটি আছে, তাদের কোনো প্রশ্ন নেই, এটা আমি একা বলছি না, এটা সমাজ জীবনে সবাইকে কথা বলছে। তাই যারা বেদনাহত হয়েছেন, যারা কান্নাকাটি করছেন, মেধা উত্তীর্ণ ছেলেমেয়েরা এখনো রাস্তার ধারে প্রতিদিন আন্দোলন করছেন, আমি এই কথাই বলতে চাইছিলাম, আজকে যারা ওই মঞ্চে কান্নাকাটি করছে, তার থেকে বেশি দিন রোদ বৃষ্টি ঝড় জল উপেক্ষা করে, তার থেকে বেশি মেধা সম্পন্ন ছেলেমেয়েরা রাস্তায় টেন্ট খাটিয়ে বসে আছে। উনি একদিন তো যাননি, তাদের কাছে গিয়ে একদিন তো জিজ্ঞাসা করেননি? না, একবার গেছিলেন উনি, সেটা ওনার ভাইপো গেছিল, উনি জানছিলেন একদম। সেটা হচ্ছে ঠিকই, আমি যেটা শেষ করছিলাম যে মেধা উত্তীর্ণ ছেলেমেয়েরা রাস্তার ধারে প্রতিদিন মশার কামড় খাচ্ছে কদমাক্ত পরিস্থিতিতে, কখনো দুপুর, কখনো সকাল, কখনো বর্ষা, কখনো শীত, তাদের কাটছে। এই ব্যথায় যন্ত্রণা রক্তশিরা ধমনীতে আমাকেও প্রভাবিত করছে, আশা করি দেবজ্যোতি সিংহ রায়কেও প্রভাবিত করছে। এ কারণে আমরা এই সভ্যতার একজন অংশীদার। এই যে ঘটনা ঘটেছে, যে কালিমালিপ্ত হয়েছে, এই সভ্যতার নতুন করে বিকাশ করার ক্ষেত্রে কোন নির্মা, কোন ডিটারজেন্ট পাউডার দিয়ে ধোবেন, সেটা মুখ্যমন্ত্রীকে ঠিক করতে হবে। নমস্কার, আমি নয়ন রায়।